অন্তরিক্ষের গল্পপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের ২২তম পর্ব। সন্ধ্যায় মিদুরি বাজার থেকে নিজে বাজার করে ডিনার রান্না করল। আমরা রান্নাঘরের টেবিলে বসে ভাত, টেম্পুরা আর মটরশুঁটি খেলাম, সাথে বিয়ার। তারপর সন্ধ্যায় আমি মিদুরিকে গুড বাই জানিয়ে স্টেশনে গিয়ে খবরের কাগজ কিনলাম। কিন্তু ট্রেনে খবরের কাগজ খুলে বুঝতে পারলাম পড়ার কোনো ইচ্ছে নেই। আর যা পড়ছিলাম তাও বুঝতে পারছিলাম না কি লিখেছে। আমি স্রেফ ছাপা কাগজটার দিকে তাকিয়েছিলাম আর চিন্তা করছিলাম কি হচ্ছে আমার সাথে, কি করে আমার দুনিয়া চারপাশ বদলে যাচ্ছে। আমার মনে হচ্ছিল একটু পরপর সব কিছু কাঁপছে। আমি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম। আজকের দিনে আমি যা করেছি তা নিয়ে আমার মধ্যে এক বিন্দু অনুশোচনা নেই। আমি জানতাম আমাকে যদি সুযোগ দেওয়া হয় আজকের দিনটা আবার ঢেলে সাজানোর, আমি একই জিনিস আবারও করব। মিদুরিকে বৃষ্টির মধ্যে বুকে ধরে রাখব, ওর সাথে ভিজব, ওর সাথে আনন্দ করব। কোনো সন্দেহ নেই এসব আবার করব। মিদুরিকে ভালোবাসি। আমি খুশি যে সে ফিরে এসেছে আমার কাছে। আমরা দুজন দুজনকে বুঝতে পারব। মিদুরি যেমন বলেছে সে বাস্তব, সত্যিকারের মানুষ যার শিরার মধ্য দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, আর সে তার উষ্ণ শরীর আমার বুকে চেপে রেখেছিল। নিজেকে সামলে রাখতে আমার অনেক কষ্ট হয়েছে। ইচ্ছে করছিল ওর শরীরের উষ্ণতায় নিজেকে ডুবিয়ে দিই। আমরা একে অপরকে ভালোবেসেছি। এখনকার জন্য আমার এইটুকুই জানা যথেষ্ট। আমি পরিণাম এড়ানোর জন্য অনেক দিন অপেক্ষা করেছি। সমস্যা হলো আমি এসব নাউকুকে বোঝাতে পারবো না। যে কোনো সময়ে বোঝানো কঠিন হতো, কিন্তু নাউকুর এখনকার অবস্থায় কোনোভাবেই তাকে বলা সম্ভব না যে আমি আরেকটা মেয়ের প্রেমে পড়েছি। তাছাড়া আমি নাউকুকেও ভালোবাসি। যেভাবে জটিল বা বাঁকানো হোক না কেন, আমি তাকে ভালোবাসি। আমার মনের ভেতর কোনো অংশে এখনো একটা বড় জায়গা নাউকুর দখলেই আছে। একটা জিনিস আমি যা করতে পারি তা হলো রেইকুকে সবকিছু জানাতে পারি। বাসায় গিয়ে বারান্দার বসে বৃষ্টি দেখতে দেখতে আমি সারাটা দিনের ঘটনা মাথায় সাজালাম। তারপর ডেস্কে গিয়ে চিঠি লিখলাম। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এরকম একটা চিঠি লিখতে শুরুটা করলাম এভাবে। তারপর মিদুরির সাথে আমার সম্পর্কের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে জানালাম আজকে সারাদিনে কি হয়েছে। আমি সবসময় নাউকুকে ভালোবেসে এসেছি, এখনো বাসি। কিন্তু আমার মিদুরির মধ্যে যে সম্পর্ক, তার একটা চূড়ান্ত নিষ্পত্তির প্রয়োজন এখন। এর উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। নাউকুর জন্য আমি যে আবেগ অনুভব করি তা হলো শান্ত, স্বচ্ছ ভালোবাসা। কিন্তু মিদুরির ক্ষেত্রে অনুভূতি পুরোপুরি ভিন্ন। এই আবেগ নিজের মতো করে চলতে পারে, দম নিতে পারে, বাঁচতে পারে, আমাকে মূল থেকে নাড়াতে পারে। আমি জানি না আমি কি করব। আমি খুবই বিভ্রান্ত। কোনো অজুহাত বানাচ্ছি না নিজের জন্য। আমি মনে করি এখন পর্যন্ত আমি সৎভাবে বেঁচে আছি। কখনো মিথ্যেকে প্রশ্রয় দেইনি, কাউকে কখনো কষ্ট দিতে চাইনি। তারপরেও আমি গোলক ধাঁধায় ঘুরে মরছি। কেন? তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি জানি না আমার কি করা উচিত। তুমি কি বলতে পারো রেইকো? তুমি একমাত্র মানুষ যার কাছে আমি পরামর্শ পেতে পারি। আমি সেই রাতেই স্পেশাল ডেলিভারিতে চিঠি পাঠিয়ে দিলাম। 5 দিন পর রেইকোর উত্তর আসলো। তারিখ দেয়া জুনের 17। ভালো খবর দিয়ে শুরু করি। সবার ধারণার চেয়ে অনেক দ্রুত নাউকুর অবস্থার উন্নতি হচ্ছে। আমি ওর সাথে ফোনে কথা বলেছি। সে স্পষ্ট করে কথা বলেছে আমার সাথে। সে হয়তো খুব তাড়াতাড়ি এখানে ফিরে আসতে পারবে। এখন তোমার ব্যাপারে আসা যাক। আমার মনে হয় তুমি সবকিছু অনেক সিরিয়াসলি নিচ্ছ। একজনকে ভালোবাসতে পারা খুবই সুন্দর একটা ব্যাপার।
আর সেই ভালোবাসা যদি আন্তরিকতাপূর্ণ হয়, তাহলে গোলকধারায় পড়ার কোনো প্রশ্নই আসে না। তোমার নিজের উপর আস্থা বাড়াতে হবে। তোমার জন্য আমার পরামর্শ খুবই সহজ এবং সরল। প্রথমত, তুমি যদি এই মিদুরির প্রতি জোরালোভাবে আকৃষ্ট হয়ে থাকো, খুবই স্বাভাবিক যে তুমি তার প্রেমে পড়বে। এর পরিণতি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু প্রেম ভালোবাসা এরকমই। তুমি যখন প্রেমে পড়বে, সহজ উপায় হচ্ছে প্রেমে ডুব দেয়া। আমি তাই মনে করি। এটারও একটা আন্তরিকতার ব্যাপার। দ্বিতীয়ত, মিদুরির সাথে তুমি ঘনিষ্ঠ হবে কিনা সেটা পুরোপুরি তোমার ব্যাপার। তোমাকে এর উত্তর খুঁজে বের করতে হবে। এখানে আমার কিছু বলার নেই। মিদুরির সাথে কথা বলে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তৃতীয়ত, এসব কোনো কিছুই নাওকুকে জানিও না। যদি কখনো এমন পরিস্থিতি হয় যে ওকে জানানো প্রয়োজন, তখন না হয় আমি কোনো একটা উপায় ভেবে বের করব। আপাতত চুপ থাকো, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। চতুর্থত, যেটা আমি বলতে চাই তা হলো, নাওকর শক্তির বিশাল একটা উৎস হলো তুমি। তোমার যদি ওর প্রতি কোনো আবেগ নাও থাকে, তাহলেও তুমি ওর জন্য অনেক কিছু করতে পারো। সব কিছু নিয়ে বেশি বেশি সিরিয়াস হয়ে পড়ার দরকার নেই। আমরা সবাই আমরা সবাই বলতে আমি বুঝিয়েছি যারা স্বাভাবিক মানুষ, আর যারা তা নয়। আমরা সবাই কম বেশি ত্রুটিপূর্ণ। আমরা বাসও করি একটি ত্রুটিপূর্ণ দুনিয়ায়। ব্যাংকে যেভাবে নিখুঁত হিসাব হয়, সেভাবে আমরা জীবনযাপন করি না। কিংবা সব কিছু আমরা স্কেল কম্পাস দিয়ে লাইন টেনে কোন মেপে করি না। ঠিক কিনা বলো? আমার নিজের অনুভূতি হলো, শুনে মনে হচ্ছে মিদুরি একটা চমৎকার মেয়ে। আমি স্রেফ তোমার চিঠি পড়েই বুঝতে পারছি কেন তুমি ওর প্রতি আকৃষ্ট হয়েছ। আমি এটাও বুঝতে পারি কেন তুমি নাউকুর প্রতি আকৃষ্ট। এর মধ্যে কোনো পাপ নেই। আমাদের বিশাল দুনিয়ায় এরকম অহরহ ঘটনা ঘটছে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা সুন্দর দিনে সুন্দর লেকে নৌকা ভ্রমণে বের হয়ে চিন্তা করা যে আকাশ আর লেক দুটোই সুন্দর। সুতরাং মাথা খারাপ করো না, যা হওয়ার হবে। তুমি যতই না করার চেষ্টা করো না কেন, কিছু মানুষ কষ্ট পাবেই যখন তাদের কষ্ট পাওয়ার সময় হবে। জীবন এরকমই। আমি জানি আমার কথা ভাষণের মতো শোনাচ্ছে, কিন্তু এখনই সময় তোমাকে এভাবে বাঁচতে শিখতে হবে। তুমি চেষ্টা করতে পারো দুনিয়াকে তোমার মতো করে চালাতে। যদি পাগলাগারদে না যেতে চাও, তাহলে তোমার মন আরেকটু খুলতে হবে, আর জীবনের স্রোতে নিজেকে ছেড়ে দিতে হবে। আমি একজন শক্তিহীন ত্রুটিপূর্ণ মানুষ, তারপরেও আমার অনেক সময় মনে হয় জীবন কত সুন্দর। সত্যি বলছি, বিশ্বাস করো। সুতরাং যা করছো তা বাদ দাও, আর সুখী হতে শেখো। সুখী হওয়ার জন্য কাজ করো। বলা বাহুল্য, তোমার আর নাউকুর সুন্দর সমাপ্তি হবে না ভাবতে আমার খুব খারাপ লাগছে। কিন্তু কোনটা ভালো কে বলতে পারে? সেজন্যই যেখানে সুখের দেখা পাবে খপ করে ধরে ফেলবে। অন্যদের নিয়ে বেশি চিন্তা করবে না। আমার অভিজ্ঞতা বলে, আমাদের জীবনে এরকম সুযোগ 2-3 বারের বেশি আসে না। তুমি যদি এই সুযোগগুলো হারাও, পরে সারা জীবন আফসোস করে কাটাতে হবে। আমি প্রতিদিন গিটার বাজাচ্ছি। এখন তো আর কেউ নেই যাকে শোনাবো। বাজানো অর্থহীন মনে হচ্ছে। বৃষ্টিময় অন্ধকার রাতও আমার কাছে পছন্দ নয়। আশা করছি কোনো একদিন আবার একই রুমে বসে আঙ্গুর খেতে খেতে তোমার আর নাকুর সামনে গিটার বাজাতে পারবো। ততদিন পর্যন্ত রেইকো ইসিদা। নাউকুর মৃত্যুর পরেও রেইকো আমাকে কয়েকবার চিঠি লিখেছিল। সে বলেছিল আমার কোনো দোষ ছিল না, কারোরই কোনো দোষ ছিল না। বৃষ্টির জন্য যেমন কাউকে দোষ দেয়া যায় না, অনেকটা সেরকম ব্যাপার। কিন্তু আমি তার চিঠির কোনো উত্তর দেইনি। কি বলার ছিল আমার? বললেই বা কি হতো? নাউকুর আর কোনো অস্তিত্ব নেই এই দুনিয়াতে। সে এখন স্রেফ এক মুঠো ছাই মাত্র।
অগাস্টের শেষের দিকে কোবেতে নাউকোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। সবসময় হওয়ার পর আমি টোকিও ফিরে এসে আমার বাড়িওয়ালাকে বললাম কিছুদিন বাইরে থাকব। ইতালিয়ান রেস্টুরেন্টে আমার বসকে বললাম আমি আর কাজে ফিরছি না। মিদুরিকে চিঠি লিখলাম, আমি এখনো কিছু বলতে পারছি না। আশা করছি সে আমার জন্য একটু অপেক্ষা করবে। পরবর্তী 3 দিন মুভি থিয়েটারে কাটালাম। টোকিওর সব মুভি দেখা হয়ে গেলে আমি আমার ন্যাপসেক নিয়ে ব্যাংক থেকে সব টাকা তুলে শিনজুকু স্টেশনে গিয়ে শহর থেকে প্রথম যে এক্সপ্রেস ট্রেন বের হচ্ছিল তাতে চড়ে বসলাম। কোথায় কোথায় গিয়েছিলাম এখন আর মনে করতে পারছি না, যদিও জায়গার দৃশ্য, শব্দ আর গন্ধ আমার পরিষ্কার মনে আছে। খালি জায়গার নাম মনে নেই, কোন জায়গার পর কোন জায়গায় গিয়েছি তাও মনে নেই। একটার পর একটা শহর পার হয়েছি, হয় ট্রেনে চড়ে, না হয় বাসে করে, না হয় ট্রাক, হিচ হাইকিং করে। খালি পার্কিং লটে, ট্রেন স্টেশনে, পার্কে, নদীর তীরে কিংবা সাগরের তীরে স্লিপিং ব্যাগে ঘুমিয়েছি। এমনকি একবার এক থানার এক কোনায়, আরেকবার এক কবরস্থানেও ঘুমিয়েছি। কোথায় ঘুমাচ্ছি সেটা সমস্যা ছিল না, যতক্ষণ লোকজন ছিল দূর থেকে ভালো ছিলাম। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে স্লিপিং ব্যাগের মধ্যে গুটিসুটি হয়ে ঢুকে সস্তা হুইস্কি গিলেছি, মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছি। ভালো শহরগুলোতে লোকজন আমাকে খাবার দিয়েছে, মশার কয়েল দিয়েছে, আর খারাপ শহরগুলোতে লোকজন পুলিশ ডেকে পার্ক থেকে বের করে দিয়েছে। আমার কাছে কোনোটারই কোনো পার্থক্য ছিল না। আমি শুধু চেয়েছিলাম অচেনা কোথাও ঘুমাতে। টাকা কমে এলে কিছুদিন শ্রমিক হিসেবে কাজ করেছি, যা প্রয়োজন তা জোগাড় করার জন্য। সবসময় কোনো না কোনো কাজ ছিল। আমি স্রেফ এক শহর থেকে আরেক শহরে ছুটি বেরিয়েছি। কোনো গন্তব্য মাথায় ছিল না। দুনিয়া অনেক বড়, অনেক আজব আজব জিনিস আর অদ্ভুত মানুষে ভর্তি। একবার মিদুরিকে ফোন করলাম, কারণ ওর গলা শুনতে আমার খুব ইচ্ছে করছিল। ক্লাস শুরু হয়েছে সেই কবে জানো সেটা? সে বলল, অনেক কোর্স ইতিমধ্যে পেপারস যাচ্ছে, তুমি করছোটা কি? তুমি কি জানো পুরো 3 সপ্তাহ তোমার কোনো খবর নেই? কোথায় তুমি, কি করছো? সরি, কিন্তু আমি এখন টোকিওতে ফিরতে পারছি না। এটুকুই তুমি আমাকে বলবে? এর বেশি কিছু আপাতত আর বলতে পারছি না। সম্ভবত অক্টোবরে। মিদুরি আর কিছু না বলে ফোন রেখে দিল। আমি আমার যাত্রা চালিয়ে গেলাম। মাঝে মাঝে সস্তা ধরনের হোটেলে উঠে গোসল করতাম, শেভ করতাম। আয়নায় নিজের চেহারা ভয়াবহ দেখাতো। সূর্যের আলোয় আমার চামড়া পুড়ে গিয়েছিল, চোখ বেরিয়ে এসেছিল, হাড্ডিসার মুখে ভাঁজ আর দাগ পড়েছিল। আমাকে দেখে মনে হতে পারে হামাগুড়ি দিয়ে গুহা থেকে বের হয়ে এসেছি, কিন্তু তারপরেও মানুষটা আমিই ছিলাম। সেই সময় আমি সমুদ্র তীর ধরে টোকিও থেকে যত দূর সম্ভব সরে যাচ্ছিলাম। সম্ভবত তততেরি কিংবা হিউগায়ের উত্তর দিকের তীরের দিকে কোথাও। সমুদ্র তীর ধরে হাঁটা সহজ, সবসময় বালিতে ঘুমানোর মতো ভালো জায়গা খুঁজে পাওয়া যায়। পানিতে ভেসে আসা কাঠ দিয়ে আগুন জ্বালানো যায়, আর এলাকার জেলেদের থেকে শুকনো মাছ কিনে পুড়িয়ে খাওয়া যায়। তারপর আমি হুইস্কি খেতে খেতে নাউকোর কথা ভাবতাম, সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতাম। আমার ভাবতে অদ্ভুত লাগে যে সে আর বেঁচে নেই, এই পৃথিবীর অংশ নয় সে। আমার হজম হতো না ব্যাপারটা, বিশ্বাস হতে চাইতো না সত্যটা। আমি ওর কফিনে পেরেক গাঁথতে শুনছি, কিন্তু তাও বিশ্বাস করতে পারিনি সে আর ফিরবে না। না, তার ছবি আমার স্মৃতিতে একদম পরিষ্কার। আমি এখনো পরিষ্কার দেখতে পাই সে আমাকে আদর করছে, তার চুল আছড়ে পড়ছে আমার পেটের উপর। আমি তার উষ্ণতা এখনো অনুভব করি।
তার শ্বাস ফেলা অনুভব করি, আর অনুভব করি সেই অসহায় মুহূর্ত যখন সে আমাকে তীব্রভাবে জড়িয়ে ধরেছিল। আমার মনে সবকিছু এমনভাবে ভেসে আসতো যেন মাত্র 5 মিনিট আগেই সব ঘটেছে। আমার মনে হতো নাউকো এখনো আমার পাশেই আছে, চাইলেই তাকে ছোঁয়া যাবে। কিন্তু না, সে আর সেখানে নেই, তার শরীর আর এই পৃথিবীতে নেই। রাতে যখন ঘুম আসতো না, নাউকোর ছবি আমার মনে ফিরে ফিরে আসতো। থামানোর কোনো উপায় ছিল না। ওর অনেক স্মৃতি আমার ভেতর জমে আছে। কোনোভাবে একটা মুক্তি পেলে বাকিগুলো অন্তহীন স্রোতের মতো বেরিয়ে আসতো। বৃষ্টির দিনে হলুদ রেইনকোট পরে ওর বার্ড হাউস পরিষ্কার করার দৃশ্য, পাখির খাবারের ব্যাগ বহন করা, জন্মদিনের কেক, কেঁদে আমার শার্ট ভিজিয়ে ফেলা, শীতকালে ওটের লুমের কোট পরে আমরা পাশাপাশি হাঁটা। যে প্যারেট তা সবসময় পরে থাকতো, সেটা হাত দিয়ে ছোঁয়া, ওর পরিষ্কার গভীর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে থাকা, সোফায় বসে থাকা, নীল নাইট গাউন পরে পা ভাঁজ করে হাঁটুতে গাল রেখে বসে থাকার দৃশ্য, সব সব মনে পড়ছে। স্মৃতিগুলো যেন একটার পর একটা ঢেউয়ের মতো এসে আমার উপর আছড়ে পড়ত, ভাসিয়ে নিয়ে যেত নতুন কোনো অদ্ভুত স্থানে, যেখানে আমি একজন মৃত মানুষ নিয়ে বাস করছিলাম। সেখানে নাউকো জীবিত ছিল। আমি তার সাথে কথা বলতে পারতাম, তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করতে পারতাম। মৃত্যুর সেখানে কোনো সমাপ্তি হিসেবে ছিল না। জীবনের অনেকগুলো অংশের একটা ছিল মৃত্যু। নাউকো মৃত্যু ভেতরে নিয়ে সেখানে জীবিত ছিল। আর সে আমাকে বলতো, চিন্তা করো না, এই তো শুধু মৃত্যু, তোমাকে বিরক্ত করার সুযোগ দিও না একে। আমি সেই অদ্ভুত জায়গায় কোনো দুঃখ বোধ করতাম না। মৃত্যু ছিল মৃত্যু, নাউকো ছিল নাউকো। সমস্যা কি? সে হেসে আমাকে প্রশ্ন করত। আমি তো আছি, তাই না? তার পরিচিত অঙ্গভঙ্গি আমার মনকে শান্ত করে তুলত। মৃত্যু যদি এমন হয়, আমি নিজেকে বললাম, তাহলে মৃত্যু খারাপ কি? তা সত্যি, নাউকো বলল। মৃত্যু এমন কিছু নয়, মৃত্যু স্রেফ মৃত্যু। এখানে সবকিছু সহজ আমার জন্য। অন্ধকারে আছড়ে পড়া ঢেউ আর আমার মাঝখানে দাঁড়িয়ে থাকা নাউকো কথা বলতো। একসময় স্রোতে থেমে যেত, আর আমি সমুদ্র সৈকতে একা পড়ে থাকতাম, অসহায়, কোথার যাওয়ার জায়গা নেই। কষ্ট আমাকে গভীর অন্ধকারে জড়িয়ে ধরত যতক্ষণ পর্যন্ত না কাঁদতে পারতাম। যতটা না কাঁদতাম, তার চেয়ে মনে হতো ঘামের মতো অশ্রু বেয়ে যাচ্ছে। কিজুকির মৃত্যু থেকে আমি একটা জিনিস শিখেছি, আর আমি বিশ্বাস করি এটা একটা দর্শনের মতো আমার অংশ হয়ে গেছে। মৃত্যু জীবনের বিপরীত কিছু নয়, বরং জীবনের স্বাভাবিক একটা অংশ। বেঁচে থেকে আমরা মৃত্যু প্রতিপালন করি। জীবনের অনেকগুলো সত্যের মধ্যে এটা একটা। নাউকোর মৃত্যু থেকে আমি যা শিখেছি তা হলো, প্রিয়জন হারানোর কষ্ট কোনো সত্যি ঢাকতে পারে না। কোনো সত্য নয়, কোনো আন্তরিকতা নয়, কোনো শক্তি নয়, কোনো অনুগ্রহ নয়, কেউ পারে না তা ঢাকতে। আমরা যা করতে পারি তা হলো শেষ পর্যন্ত দেখা আর এর থেকে শিক্ষা নেয়া। কিন্তু আমাদের শিক্ষা পরের কষ্টের জন্য কোনো সাহায্য করবে না। রাতের ঢেউ আর বাতাসের শব্দ শুনতে শুনতে আমি দিনের পর দিন এসব নিয়ে চিন্তায় নিজেকে কেন্দ্রীভূত ছিলাম। পিঠে ন্যানস্যাক, চুলে বালি, আমি ক্রমশ পশ্চিমে সরে যাচ্ছিলাম। হুইস্কি, পানি,
আর রুটি খেয়ে জীবন ধারণ করছিলাম। এক ঝড়ো বাতাসের সন্ধ্যায় আমি স্লিপিং ব্যাগ জড়িয়ে পরিত্যক্ত এক জাহাজের পাশে শুয়ে কাঁদছিলাম। এক তরুণ জেলে পাশ দিয়ে যাচ্ছিল। সে আমাকে সিগারেট সাধল, আমি নিলাম। গত 1 বছরের মধ্যে প্রথম ধূমপান। সে জানতে চাইল আমি কেন কাঁদছি। আমি কিছু না ভেবে বলে ফেললাম যে আমার মা মারা গেছে। কষ্ট সহ্য করতে পারিনি, তাই রাস্তায় নেমে এসেছি। সে গভীর সমবেদনা জানিয়ে তার বাসা থেকে বড় একটা বোতল সাকি আর 2টো গ্লাস নিয়ে আসলো। বাতাসে ধুলো উড়ছিল আর আমরা সেখানে বসে সাকি খাচ্ছিলাম। সে বলল সে তার মাকে হারিয়েছে 16 বছর বয়সে। তার মায়ের স্বাস্থ্য ভালো ছিল না, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হতো তাকে। আমি তার গল্প অর্ধেক শুনলাম, সাকি গিললাম আর হুঁ হাঁ শব্দ করে মাঝে মাঝে সায় দিলাম। আমার মনে হচ্ছিল অন্য দুনিয়ার গল্প শুনছি। কি বলছে এই লোক? ভাবতে ভাবতে আমি হঠাৎ ক্ষেপে গেলাম। অনেক রাগ হচ্ছিল। মনে হচ্ছিল গলা টিপে দিই ব্যাটার। তোর মাকে কে পাত্তা দেয়? আমি হারিয়েছি নাওকুকে। তার সুন্দর দেহ এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। তোর মায়ের গল্প আমাকে শোনাতে যাচ্ছিস? কিন্তু যেভাবে রাগ এসেছিল সেভাবেই চলে গেল। আমি চোখ বন্ধ করে জলের অন্তহীন গল্প আধা আধা শুনছিলাম। এক সময় সে জিজ্ঞেস করল কিছু খেয়েছি কিনা। না, আমি বললাম। তবে আমার ব্যাগে রুটি, পনির, একটা টমেটো আর 1 পিস চকলেট আছে। দুপুরে কী খেয়েছি সে জিজ্ঞেস করল। রুটি, পনির, টমেটো আর চকলেট, উত্তর দিলাম আমি। এখানে অপেক্ষা করো, সে বলে দৌড়ে গেল। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে অন্ধকারে হারিয়ে গেল, পিছনে না তাকিয়ে। আমার যা করার ছিল তা হলো সাকি চালিয়ে যাওয়া। তীরের বালি ফোটানো বাজির পোড়া কাগজে ভর্তি ছিল। পাগলের মতো চিৎকার করে স্রোত এসে আছড়ে পড়ছিল তীরে। একটা হাড় জিরজিরে কুকুর লেজ নাড়তে নাড়তে আসলো। আমার ছোট ক্যাম্পফায়ারের আশেপাশে শুকল খাওয়ার কিছু আছে কিনা, তারপর আবার উধাও হয়ে গেল। 8 ঘন্টা পর সেই তরুণ জেলে আবার ফিরে আসলো, হাতে 2 বক্স সুশি আর সাকির নতুন একটা বোতল। আমাকে বলল উপরের বাক্স থেকে খেতে, কারণ সেটায় মাছ আছে। নিচের বাক্সে খালি নরি রোল আর ভাজা তফু, সেগুলো কালকে পর্যন্ত নষ্ট হবে না। সে আমাদের গ্লাসগুলোতে নতুন বোতল থেকে সাকি ঢালল। আমি তাকে ধন্যবাদ জানিয়ে উপরের বাক্স থেকে সব খেয়ে ফেললাম। যদিও আমাদের দুজনের জন্য যথেষ্ট খাবার ছিল সেটাই। সাকি খেয়ে যতটা মাতাল হওয়া সম্ভব আমি হলাম। তারপর সে আমাকে ঘুমানোর জায়গা দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু আমি বললাম এখানে একা ঘুমাতেই আমার ভালো লাগবে। চলে যাওয়ার আগে সে তার পকেট থেকে ভাঁজ করা একটা 5000 ইয়েনের নোট বের করে আমার শার্টের পকেটে ঢুকিয়ে দিল। নাও, সে বলল, ভালো কিছু কিনে খেও, তোমাকে ভয়াবহ দেখাচ্ছে। আমি তাকে বললাম সে আমার জন্য যথেষ্ট করেছে, তারপর আবার টাকা নিতে পারবো না আমি। কিন্তু সে ফেরত নিতে প্রত্যাখ্যান করল। টাকা নয়, সে বলল, বলতে পারো এটা আমার অনুভূতি। বেশি চিন্তা করো না, রেখে দাও। রেখে দেয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। তাকে ধন্যবাদ জানালাম। সে চলে যাওয়ার পর আমার হঠাৎ পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল, যার সাথে আমি প্রথম শুয়েছিলাম হাই স্কুলের 3য় বর্ষে থাকতে। তার সাথে আমি কত বাজে আচরণ করেছি ভেবে গায়ে কাঁটা দিল। আমি কি কখনো ভেবেছি তার আবেগ, তার অনুভূতি নিয়ে, কিংবা আমি তাকে কতটা কষ্ট দিয়েছি তা নিয়ে? সে একটা মিষ্টি মেয়ে ছিল, কিন্তু আমি তার স্বাভাবিক পাওনা হিসেবে নিয়েছি। তাকে ছেড়ে যাওয়ার সময় একবারের জায়গায় 2বার ভেবে দেখিনি। কি করছে সে এখন?
সে কি আমাকে মাফ করতে পেরেছে? তীব্র বমি ভাব হলো আমার। পুরো জাহাজের পাশে গিয়ে বমি করলাম। অতিরিক্ত সাকির কারণে মাথা দপদপ করছিল। জেলের মিথ্যা বলার জন্য আর টাকা নেওয়ার জন্য খারাপ লাগছিল। মনে হচ্ছিল এখনই টোকিও ফিরে যাওয়ার সময় হয়েছে আমার। এভাবে জীবন চলতে পারে না। আমি স্লিপিং ব্যাগ ন্যাপস্যাকে ভরে নিয়ে হেঁটে রেল স্টেশনের কাছে গেলাম। টিকিট কাউন্টারের লোকটাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব টোকিও পৌঁছাতে চাই। সে শিডিউল দেখে বলল আমি যদি রাতের ট্রেন বদল করি তাহলে সকালের মধ্যে ওসাকা পর্যন্ত পৌঁছতে পারব। তারপর সেখান থেকে বুলেট ট্রেন নিতে হবে। তাকে ধন্যবাদ দিয়ে জেলের দেয়া 5,000 নোটের ভেঙে টিকিট কাটলাম। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে খবরের কাগজ কিনলাম আমি। পত্রিকায় তারিখ দেখি 2রা অক্টোবর 1970। তার মানে আমি পুরো 1 বছর 1 মাস ধরে ঘুরছি। বুঝতে পারলাম আমাকে আসল দুনিয়ায় ফিরে যেতে হবে। 1 বছর 1 মাসের ঘোরাঘুরি আমার আত্মাকে খুব বেশি হালকা করতে পারেনি, কিংবা নাওকোর মৃত্যুর ধাক্কাটাকেও প্রশমন করতে পারেনি। যেভাবে টোকিও ফেলে গিয়েছিলাম প্রায় সে অবস্থাতেই ফিরে পেলাম। মিদোরিকে ফোন করার সাহস হচ্ছিল না আমার। কি বলতে পারতাম আমি ওকে? কিভাবে শুরু করতাম? সব শেষ, তুমি আমি এখন সুখে শান্তিতে বাস করতে পারবো? না, প্রশ্নই ওঠে না। যেভাবে আমি সাজাই না কেন সত্য একই থাকে। নাওকো বেঁচে নেই আর মিদুরি এখনো বেঁচে আছে। নাওকো এখন একদলা ছাই, অন্যদিকে মিদুরি রক্ত মাংসের জ্যান্ত একজন মানুষ। নিজের অপবিত্রতা আমাকে পরাস্ত করে ফেলেছিল। টোকিওতে ফিরে আসলেও কয়েকদিন আমি কিছুই করিনি, দরজা বন্ধ করে বসে থাকা ছাড়া। জীবিত বাদ দিয়ে মৃতের স্মৃতি ধরে বসেছিলাম। নাওকোর জন্য যে জায়গা করেছিলাম তা গুড়িয়ে গেছে, আসবাব পড়ে গেছে, জানালায় ধুলো। আমি এসব জায়গায় প্রতিদিন সময় কাটালাম, কিজুকির কথা ভাবলাম। শেষ পর্যন্ত তুমি নাওকোকে নিজের করে নিলে। আবিষ্কার করলাম আমি তাকে এ কথা বলছি। শুরুতে তো সে আর তোমারই ছিল, এখন সে তার জায়গা ফিরে পেয়েছে। কিন্তু এই দুনিয়ায়, এই ত্রুটিপূর্ণ দুনিয়ায় আমি আমার পক্ষে যা যা করা সম্ভব নাওকোর জন্য সব করেছি। আমি চেষ্টা করেছি আমাদের জন্য নতুন জীবন তৈরি করার। বাদ দাও নাওকো, তাকে তোমার কাছে দিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত সে তো তোমাকেই বেছে নিয়েছে, তাই না? তার মনের গহীন বনে সে নিজেকে ঝুলিয়ে দিয়েছে। একসময় তুমি আমার একটা অংশ মৃতের দুনিয়ায় টেনে নিয়ে গিয়েছিলে। এখন নাওকো আরেকটা অংশ টেনে নিয়ে গেছে। মাঝে মাঝে আমার মনে হয় আমি বোধহয় জাদুঘরের তত্ত্বাবধায়ক, একটা বিশাল শূন্য জাদুঘর যেখানে কেউ আসে না, অথচ আমি নিজের জন্য এর দেখাশোনা করি। টোকিও ফেরার 4 দিন পর রেইকোর চিঠি পেলাম, স্পেশাল ডেলিভারি, ছোট একটা নোট। তোমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, পাচ্ছি না, আমি চিন্তায় আছি। দয়া করে আমাকে ফোন করো, সকাল 9টা কিংবা রাত 9টা। আমি ফোনের কাছে বসে থাকব। আমি সেদিন রাত 9টায় ফোন করলাম। এক রিং হতেই ধরল রেইকো। তুমি ঠিক আছো তো? জানতে চাইল সে। মোটামুটি আছি আর কি, বললাম তাকে। আমি যদি তোমাকে পরশুদিন দেখতে আসি সমস্যা আছে? দেখতে আসি মানে? এখানে টোকিওতে? হ্যাঁ, টোকিওতে। তোমার সাথে আমার অনেক কথা জমে আছে। তুমি ওই জায়গা ছেড়ে যাচ্ছ? তোমাকে দেখলে আসে তো ছাড়তেই হবে, তাই না? যাই হোক, এমনিতেও এই জায়গা ছাড়ার সময় হয়েছে আমার।
কম তো থাকলাম না, 8 বছর। এর বেশি থাকলে আমার পছন্দ ধরবে। আমি কোনো কথা বলতে পারছিলাম না। একটু চুপ করে থেকে রেকু বলল, আমি পরশু 3:20 ট্রেনে আসব। তুমি কি আমার সাথে স্টেশনে দেখা করতে পারবে? তোমার কি আমার চেহারা মনে আছে, নাকি নাউকুর মৃত্যুর পর আমার প্রতি আর আগ্রহ নেই? মোটেই না, বললাম তাকে। পরশু 3:20 দেখা হবে। তোমার যদি আমাকে চিনতে কষ্ট হয়, খেয়াল রেখো গিটার কেস হাতে থাকবে আমার। এরকম গিটার কেস ফেলা বুড়ি মহিলা আজকাল আর খুব বেশি দেখা যাবার কথা নয়। সত্যি বলতে ভিড়ের মধ্যে রেইকুকে খুঁজে পেতে আমার কোনো সমস্যাই হয়নি। তার পরনে ছিল ছেলেদের টুইড জ্যাকেট, সাদা স্ল্যাক্স আর লাল স্নিকার্স। তার চুল বরাবরের মতো ঝোপ হয়েছিল, কিন্তু আগের চেয়ে ছোট করে কাটা। সে আমাকে দেখা মাত্র বড় একটা হাসি দিল। আমি নিজেও খেয়াল করলাম আমি হাসছি। ওর সুটকেসটা হাতে নিয়ে ওর পাশাপাশি হাঁটতে লাগলাম লোকাল ট্রেনে ওঠার জন্য। এই ওয়াতানাবে, তোমার চেহারার এই ভয়াবহ অবস্থা কতদিন ধরে? নাকি এটা টোকিওর নতুন স্টাইল? আমি বেশ কিছুদিন বাইরে ঘোরাঘুরি করেছি, আর পুরোটা সময় হাবিজাবি খেয়েছি, বললাম তাকে। তো তোমার বুলেট ট্রেন কেমন লাগলো? জঘন্য, বলল সে। জানালা খোলা যায় না, কিছু না। আমি প্ল্যাটফর্মের ফেরিওয়ালার থেকে বক্স লাঞ্চ কিনতে চেয়েছিলাম। তুমি কি জানো তারা এখন ট্রেনেই খাবার বিক্রি করে? হ্যাঁ, হাজারিরা দামি প্লাস্টিকের স্যান্ডউইচ বিক্রি করে। একটা ক্ষুধার্ত ঘোড়াও এসব ছুঁয়ে দেখবে না। আমার সবসময় গোতেনবাগ স্টেশনের লাঞ্চ বক্স ভালো লাগে। অনেক আগের কথা সেটা, বুলেট ট্রেন আসার আগে। আমিও অনেক আগের সময়ের মানুষ, বুলেট ট্রেনেরও আগের। কিচিজজি যাওয়ার পথে রেইকো কৌতূহলী পর্যটকের মতো ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। 8 বছরে অনেক কিছু বদলে গেছে। জানতে চাইলাম আমি, তোমার কোনো ধারণা নেই আমার এখন কেমন লাগছে, তাই না ওয়াতানাবে? না, নেই। আমার ভয় লাগছে, সে বলল। অনেক ভয়, পাগল হয়ে যেতে পারি। আমি জানি না আমি কি করব, অথচ এত দূরে চলে এসেছি। সে একটু দম নিল। কিন্তু পাগলের মতো ছুটে যাওয়া মনে হয় ভালোই, কি বলো? আমি হেসে ওর হাত ধরলাম। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। নিজের শক্তিতে তুমি এত দূর এসেছো। ওই জায়গা থেকে বের হতে আমার নিজের শক্তির প্রয়োজন ছিল না, রেইকো বলল। তোমার আর নাউকোর জন্য পেরেছি। ওখানে নাউকো ছাড়া থাকতে পারছিলাম না, আর এখানে এসেছি তোমার সাথে কথা বলতে। এরকম কিছু না হলে হয়তো সারা জীবন ওখানেই কাটিয়ে দিতাম। আমি মাথা নেড়ে সায় দিলাম। এখন তুমি কি করবে? রেইকোকে জিজ্ঞেস করলাম আমি। আসিকাওয়া যাব, বলল সে। হোক্কাইডোর বনের ভেতর। আমার কলেজের এক পুরনো বন্ধু ওখানে একটা মিউজিক স্কুল চালায়। 2-3 বছর ধরে সে আমাকে বলছিল তাকে গিয়ে সাহায্য করার জন্য। আমি তাকে বলেছিলাম জায়গাটা আমার জন্য অনেক ঠান্ডা। মানে, মাত্র আমি আমার স্বাধীনতা ফিরে পেয়েছি, আর এখন কিনা আসিকাওয়া যেতে হবে? এরকম একটা জায়গায় যেতে কারোরই আগ্রহ থাকার কথা না। মাটির মধ্যে গর্তের মতো একটা জায়গা। মোটেও তেমন বাজে জায়গা না, হাসতে হাসতে বললাম। আমি গিয়েছি ওখানে। ছোট শহর, কিন্তু খারাপ না। অন্যরকম একটা নিজস্ব পরিবেশ আছে সেখানে। তোমার তাই ধারণা? অবশ্যই, টোকিওতে থাকার চেয়ে ভালো জায়গা। তাহলে ভালো, সে বলল। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই অবশ্য। জিনিসপত্র ওখানে পাঠিয়ে দিয়েছি। ওয়াতানাবে, আমাকে কথা দাও, আমাকে দেখতে যাবে আসিকাওয়াতে? নিশ্চয় যাব, কিন্তু এখনই যেতে হবে নাকি? কিছুদিন টোকিওতে থাকতে পারো না?
আমি এখানে কয়েকদিন থাকতে চাই যদি সম্ভব হয়। তোমার সাথে থাকা যাবে? আমি কোনো ঝামেলা করব না। কোনো সমস্যা নেই, আমি বললাম। আমার বিশাল একটা ক্লজেট আছে, স্লিপিং ব্যাগে করে আরামসে ঘুমাতে পারবে সেখানে। না না, কি বলো, সেটা করতে পারি না আমি। না, বিশ্বাস করো, সত্যি বিশাল ক্লজেট। রেকো পা দিয়ে গিটার কেসে তাল তুলল। আসিকা যাওয়ার আগে আমাকে একটু খাপ খাইয়ে নিতে হবে সবকিছুর সাথে। এই দুনিয়ার সাথে আমি অভ্যস্ত নই, অনেক কিছুই আমি বুঝতে পারছি না, নার্ভাস লাগছে। আমাকে একটু সাহায্য করতে পারো? তুমি ছাড়া আর কেউ নেই যার কাছে সাহায্য চাইতে পারি। তোমার জন্য সবকিছু করতে রাজি আমি, বললাম তাকে। আশা করছি তোমার রাস্তায় কোনো সমস্যা সৃষ্টি করছি না আমি, সে বলল। আমার কোনো রাস্তা নেই যে তুমি সমস্যা করবে, বললাম তাকে। সে আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, কিন্তু কিছু বলল না। বাকি রাস্তা ট্রেনে বা বাসে আমাদের প্রায় কথাই হলো না। টোকিও কতটা বদলে গেছে, রেইকোর মিউজিক, কলেজে পড়ার সময়ের কথা, আর আমার আসিকাওয়া ট্রিপ নিয়ে দু একটা কথা হলো কেবল। কিন্তু নাওকোর ব্যাপারে কোনো কথা হলো না। প্রায় 10 মাস পর রেইকোকে দেখলাম, কিন্তু ওর পাশে হাঁটতে গিয়ে আমার নিজেকে শান্ত লাগলো, অদ্ভুত স্বস্তি বোধ করলাম। পরিচিত অনুভূতি আমার মনে হলো। টোকিওর রাস্তায় নাওকোর সাথে হাঁটার সময় এরকম লাগতো। আর নাওকো আর আমার তেমন মৃত কিজুকি ছিল, রেইকো আর আমার আছে মৃত নাওকো। এইসব চিন্তার কারণে আমার মুখে কোনো কথা আসছিল না। রেইকো কিছুক্ষণ কথা চালিয়ে গেল। পরে যখন সে দেখলো আমি কিছু বলছি না, সেও চুপ করে গেল। বাসে আমরা কোনো কথাই বললাম না। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের 22তম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।